হ্যালো টিচার্স, আজকে আমরা আলোচনা করব সিটেট বেঙ্গলি পেডাগোজির একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটি হচ্ছে টিএলএম। এই টিএলএম সম্পর্কে আপনাদের ভালোই জানা আছে, কারণ আপনারা ডিএলএড বা বিএড করার সময় যখন ইন্টার্নশিপে গিয়েছিলেন তখন আপনারা বিভিন্ন ধরনের টিএলএম ব্যবহার করেছেন। কিন্তু আজকে আমরা টিএলএম এর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে। আসলে আপনারা টিএলএম সম্পর্কে ভালোই জানেন, কিন্তু টিএলএম এর যেগুলো প্রকার রয়েছে, এই প্রকারগুলোর মধ্যে নতুন নতুন যেগুলো আধুনিক টিএলএম রয়েছে, সেইগুলো নাম জিজ্ঞেস করা হয় এবং বলা হয় যে এইটি কোন প্রকারের মধ্যে পড়েছে। তো সেখানে গিয়ে আপনারা ফেসে যান। তো আজকে আমরা আলোচনা করব সেই সকল পয়েন্টস গুলো নিয়ে, যে পয়েন্টস গুলো থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো টিএলএম মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে সকল সামগ্রী, যে সকল বস্তু, যে সকল জিনিস আমরা ব্যবহার করে থাকি শিক্ষণ প্রক্রিয়াকে আরো ভালোবাসা করে তুলতে, আরো মধুর করে তোলার জন্য, সেই সকল সামগ্রীকে আমরা টিএলএম বলি। ঠিক আছে, তারপরে আমরা দেখবো যে টিএলএম এর উদ্দেশ্য কি, কারণ টিএলএম এর উদ্দেশ্য থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তারপরে দেখবো আমরা টিএলএম এর প্রকারগুলো কি কি। তো সেই প্রকারগুলোর মধ্যে যেগুলো টিএলএম রয়েছে, সেই টিএলএম গুলোর আমি পিকচারে দেখিয়ে দেবো, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো প্রত্যেকটি যতগুলো নতুন নতুন আধুনিক যুগের যেগুলো টিএলএম রয়েছে, সেগুলোর পিকচার আপনারা যদি দেখে নেন তাহলে ভালো করে বুঝতে পারবেন, কারণ নতুন নতুন যেগুলো টিএলএম এর নাম বলা হয় পরীক্ষায়, সেগুলো আমরা কখনো শুনিনি বা নতুন শব্দ এমন মনে হয়। তো সেইগুলোর আমি পিকচার আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখবো টিএলএম এর উদ্দেশ্য কি। প্রথমে হচ্ছে শিক্ষার্থীদেরকে অনুপ্রেরিত করা, অর্থাৎ আমরা যখন কোনো একটি ক্লাস করাতে যাই এবং আমাদের সাথে যদি টিএলএম নিয়ে যাই, সেইগুলো জিনিস তারা দেখতে পারে, ম্যাপ হোক, চার্ট হোক, ভিডিও হোক, সেইগুলো তারা কাজ করতে পারে, দেখতে পারে, বুঝতে পারে। সুতরাং তারা মোটিভেট হয়। শিক্ষা যেই জিনিস আপনি দিবেন, যে জিনিস আপনি পড়াতে চাইবেন, সেইগুলো জিনিস তারা মনোযোগ সহকারে শুনবে এবং তারা মোটিভেট হবে এবং তারা ভালো করে শিখতে পারবে এবং তাদের শেখার যে প্রক্রিয়া রয়েছে সেটি লং লাস্টিং হবে, অর্থাৎ তারা দেখে যখন পড়বে তখন তাদের শিক্ষাটা আরো অগ্রগতির দিকে যাবে। ঠিক আছে, তারপরে ধারণার বোধগম্য, অর্থাৎ আমরা যেই জিনিস পড়াবো, একটি পাঠ সম্পর্কে আমি পড়াচ্ছি, সেই জিনিসের যদি আমি ফটো নিয়ে দেখাই বা কোনো একটি ভিডিও নিয়ে দেখাই, তাহলে তারা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, যেমন মনে করো সৌরজগৎ বোঝাতে আমরা মডেল বা অ্যানিমেশন ভিডিও ব্যবহার করি। আমরা যখন সৌরজগৎ পড়াই তখন আমাদের বইয়ের পাতায় শুধু এই সৌরজগতে এইদিকে চাঁদ, এইদিকে সূর্য, এইদিকে পৃথিবী এইভাবে থাকে। তো সেইগুলো নড়াচড়া করে না, কিন্তু সৌরজগৎ কিন্তু সবসময় নড়াচড়া করতেছে। সুতরাং আমরা যদি একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই, তাহলে তাদের সৌরজগৎ বুঝতে একেবারে সহজ হয়ে যাবে এবং তারা বুঝতে পারবে যে কিভাবে রাত হচ্ছে, কিভাবে দিন হচ্ছে, সবগুলো কিন্তু সারা সহজে বুঝে নেবে, কারণ ভিডিওর মধ্যে এই সবগুলো দেখাতে পারবে। ঠিক আছে, তারপরে মনোযোগ আকর্ষণ, অর্থাৎ আপনি যদি টিএলএম এর সাহায্যে একটি ক্লাস দেন, তাহলে সেই টিএলএম গুলো তারা দেখবে, তারা বুঝবে। রং বেরঙের টিএলএম থাকবে, তাদের জন্য নতুন থাকবে, কারণ টিএলএম নিয়ে তাদের বাড়িতে কোনো ক্লাস হয় না বা বাড়িতে কেউ তাদেরকে টিএলএম বানিয়ে দেয় না। যখন আপনি নতুন নতুন টিএলএম আনবেন, তখন টিএলএম গুলো দেখে তারা আকর্ষিত হবে এবং তাদের অ্যাটেনশন বাড়বে। তারা আপনি কি বলেছেন সেগুলো তারা মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে এবং আপনার শিক্ষণ প্রক্রিয়া আরো ফলপ্রসূ হতে থাকবে। ঠিক আছে, তারপরে আগ্রহ তৈরি, ইন্টারেস্ট হবে। দেখুন, আপনি যদি টিএলএম ব্যবহার করেন, তাহলে শিক্ষার্থীরা অটোমেটিক্যালি আগ্রহ দেখাতে থাকবে, কারণ তারা সেই জিনিসগুলো যেগুলো পাঠে পড়ানো হচ্ছে সেগুলো তারা বাস্তবে দেখতে পাচ্ছে। সুতরাং তারা ইন্টারেস্ট দেখাবে। ঠিক আছে, তারপরে জটিল বিষয় সহজকরণ, অর্থাৎ আপনি কঠিন একটি বস্তু যেগুলো শিশুরা বুঝতে পারছে না, সেই জিনিসগুলো আপনি সহজে বুঝাতে পারবেন টিএলএম এর মাধ্যমে। যেমন ওই যে সৌরজগতের কথা, তারা বইয়ের মধ্যে চিত্র দেখবে, কিন্তু সেই চিত্রগুলো দেখে তারা বুঝতে পারবে না, কিন্তু একটি ভিডিও যদি দেখিয়ে দেন তাহলে তারা সহজে বুঝে নিতে পারবে। অর্থাৎ জটিল বিষয়গুলো আমরা সহজ করে তাদেরকে বোঝাতে পারি। তারপরে মূল বিষয় দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি হয়, অর্থাৎ আপনি যদি টিএলএম এর মাধ্যমে তাদেরকে শিক্ষা দেন, তাহলে যেই পাঠ আপনি পড়াবেন সেই পাঠের বিষয়বস্তু কি রয়েছে সেইগুলো সম্পর্কে আপনি টিএলএম ব্যবহার করবেন এবং টিএলএম গুলো তারা দেখবে, তারা বুঝবে, তারা টাচ করবে। তো তারা সেইগুলো করার মাধ্যমে এই যে পাঠে যেগুলো আলোচনা রয়েছে, সেই আলোচনাগুলো তারা শিখে নেবে এবং সেগুলো লং লাস্টিং হিসেবে থাকবে, অর্থাৎ বহুদিন ধরে তাদের মনে থাকবে, কারণ তারা নিজেরাই এক্সপিরিয়েন্স করে সেইগুলো শিখেছে। সুতরাং অনেকদিন তাদের সেইগুলা কনসেপ্ট মনে থাকবে। তারপরে বহুমুখী বুদ্ধির বিকাশ, ডেভেলপ মাল্টিপল ইন্টেলিজেন্স, অর্থাৎ আমরা যে সিডিপিতে বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্সের কথা পেয়ে থাকি, সেইগুলোর বিকাশ হবে কিভাবে? যখন আমরা টিএলএম নিয়ে ক্লাসে আসবো, তো বিভিন্ন ধরনের টিএলএম নিয়ে আসার পর শিক্ষার্থীরা নিজে নিজে সেইগুলা খোঁজার চেষ্টা করবে, সেইগুলা বোঝার চেষ্টা করবে, তারা নিজে নিজে কথা বলবে, পাঠ সম্পর্কে আলোচনা করবে, তখন তাদের ল্যাঙ্গুয়েজের দক্ষতা বাড়বে, তখন তাদের লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সের বিকাশ হবে এবং তারা তাদের বডিকে নড়াচড়া করবে, তারা বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করবে, তখন তাদের বডিলি কাইনেস্থেটিকের বিকাশ হবে। তো সেই কথাই বলা হয়েছে যে গার্ডনারের তত্ত্ব অনুযায়ী ভিজুয়াল, কাইনেস্থেটিক, সঙ্গীত ইত্যাদি বিভিন্ন ধরনের বুদ্ধি বিকাশ ঘটে। ঠিক আছে, তারপরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা, এনশিওর ইনক্লুসিভ এডুকেশন। আমরা জানি যে ইনক্লুসিভ ক্লাসরুম বলতে যেই ক্লাসরুমে প্রতিবন্ধী শিশু, সাধারণ শিশু, গরিব শিশু, ধনী শিশু একত্রিত হিসেবে তারা পড়াশোনা করে। তো একজন শিক্ষক যখন টিএলএম বানাবেন, তখন তিনি মনে রাখবেন যে তার ক্লাসে কোন ধরনের শিক্ষার্থী রয়েছে, তো সেই ধরনের তিনি টিএলএম বানাবেন। তো সেই ধরনের টিএলএম বানানোর ফলে কি হবে? ইনক্লুসিভ এডুকেশনের বিকাশ হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের টিএলএম যখন ব্যবহার করবেন, যে কানে শুনে না তার জন্য আলাদা টিএলএম, যে কানে শুনে তার জন্য আলাদা টিএলএম, বা আপনি একটি এস্টিমেট করবেন যে আপনার ক্লাসে কোন ধরনের টিএলএম বানালে সবাই বুঝতে পারে একসাথে, সেই ধরনের টিএলএম বানাবেন। তো এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা হবে এর মাধ্যমে। কারণটি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যদি টিএলএম ব্যবহার না করি, তাহলে শিক্ষার্থীরা বুঝবে না, এক শিক্ষার্থী বুঝলে অন্য শিক্ষার্থী বুঝবে না, তখন আবার বিশৃঙ্খলা হয়ে যাবে। তখন আমাদের এই যে ইনক্লুসিভ এডুকেশন নিশ্চিত হচ্ছে না, যখন আমরা বিভিন্ন ধরনের টিএলএম ব্যবহার করবো শিক্ষার্থীর নিড অনুযায়ী, তখন ইনক্লুসিভ এডুকেশন আমরা নিশ্চিত করতে পারবো। ঠিক আছে, তারপরে টিএলএম তৈরি বা নির্বাচনের সময় শিক্ষকের যা মনে রাখতে হবে। তো টিএলএম আপনার নিজের মতো করে বানালে হবে না, কারণ শিক্ষার্থীর অনুসারে তো আপনাদেরকে বানাতে হবে। তো আপনার কি কি জিনিস মনে রাখতে হবে সেগুলো আমরা দেখে নিই। প্রথমে শিক্ষার্থীর স্তর ও বয়স অনুযায়ী, অর্থাৎ আমরা শিক্ষার্থী কোন ক্লাসে পড়ছে, যদি ক্লাস 3 তে পড়ে তাহলে এক ধরনের টিএলএম বানাবো, যদি ক্লাস 8 এ পড়ে তাহলে অন্য ধরনের টিএলএম বানাবো। শিক্ষার্থীর বয়স, আগ্রহ, রুচি এইগুলো আমরা মনে রাখতে হবে এবং সেই অনুসারে আমাদেরকে টিএলএম বানাতে হবে। তারপরে ব্যক্তিগত পার্থক্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, অর্থাৎ আমরা জানি যে একটি ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা থাকতে পারে, কারো শেখার ধরন একরকম হতে পারে, কারো শেখার ধরন অন্য রকমের হতে পারে। ঠিক আছে, তো সেইগুলো আপনাকে মনে রাখতে
রাখতে হবে যে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের টিএলএম কে পছন্দ করে, তাদের রুচি সম্পর্কে আপনাকে জানতে হবে, তাদের নিডস সম্পর্কে আপনাকে জানতে হবে, সেই অনুসারে আপনাকে টিএলএম বানাতে হবে। তারপর বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক, আপনি মনে করেন আবহাওয়া সম্পর্কে একটি পাঠ পড়াচ্ছেন, তো টিএলএম এমন ভাবে আপনি বানাবেন বা এমন টিএলএম নিয়ে যাবেন যেই টিএলএম গুলো আবহাওয়ার সাথে সম্পর্কিত। আপনি অপ্রাসঙ্গিক কোনো টিএলএম নিয়ে ব্যবহার করতে পারবেন না, কারণ অপ্রাসঙ্গিক যদি ব্যবহার করেন তাহলে শিক্ষা তো আর হবেই না। তারপরে টিএলএম এর আকার, অর্থাৎ আপনি টিএলএম যেগুলো বানাবেন সেইগুলোর সাইজগুলো এমন ভাবে রাখতে হবে যাতে করে লাস্ট বেঞ্চের ছাত্রছাত্রীরা সেগুলো দেখতে পারে এবং বুঝতে পারে। তারপরে রিয়েল লাইফ টিএলএম, অর্থাৎ আপনি যখন টিএলএম বানাবেন তখন এমন ধরনের টিএলএম বানাবেন যেই টিএলএম গুলো সম্পর্কে শিশুরা জানে, তাদের বাস্তব জীবনে সেইগুলো দেখেছে, এমন ধরনের টিএলএম আপনাকে বানাতে হবে। তারপর নিরাপদ ও টেকসই, অর্থাৎ এমন ধরনের টিএলএম বানাবেন যেই টিএলএম গুলো ব্যবহার করার ফলে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, এবং এমন ধরনের টিএলএম ব্যবহার করবেন যেগুলা নেক্সট অন্য কোনো একটি টপিকের ক্ষেত্রে ব্যবহার করা যায়, এমন ধরনের টিএলএম ব্যবহার করবেন। যেমন ধারালো কাচের বদলে প্লাস্টিক ও কাঠের মডেল ব্যবহার করতে পারেন আপনি। তারপরে সস্ত্রীয় ও স্থানীয়ভাবে উপলব্ধ, অর্থাৎ এমন ধরনের টিএলএম ব্যবহার করবেন যেই টিএলএম গুলার বেশি দাম হবে না এবং লোকালি অ্যাভেলেবল যেগুলো জিনিস রয়েছে সেইগুলো ব্যবহার করে আপনি টিএলএম বানাতে পারেন। ঠিক আছে, তারপরে আমরা দেখবো টিএলএম এর বৈশিষ্ট্য। প্রথমটি হচ্ছে বিষয়বস্তুর সাথে সম্পর্কিত, অর্থাৎ আপনি যেই পাঠ সম্পর্কে পড়াবেন সেই পাঠ সম্পর্কিত টিএলএম ব্যবহার করতে হবে। তারপরে শিক্ষার্থীর আগ্রহ ও কৌতূহল তৈরি করে, অর্থাৎ এমন ধরনের টিএলএম বানাবেন যেই টিএলএম গুলা শিক্ষার্থী দেখার পর আকর্ষিত হয়। ঠিক আছে, তারপরে পর্যাপ্ত ও বড় আকারের, অর্থাৎ এমন ধরনের টিএলএম ব্যবহার করবেন যেখানে সব শিক্ষার্থীরা দেখতে পারে। তারপরে শিক্ষার্থীকে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করে, অর্থাৎ আপনি যদি সুন্দর করে টিএলএম সাজিয়ে গুজিয়ে বানান তাহলে সেই টিএলএম গুলা দেখার পর শিক্ষার্থীরা উৎসাহিত হবে এবং যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে তারা আরো বেশি মনোযোগ সহকারে শুনবে। তারপর শেখা দীর্ঘস্থায়ী করে, অর্থাৎ শিক্ষার্থীরা যেই জিনিসগুলো শিখে সেই জিনিসগুলো তাদের মনে অনেক সময় ধরে থাকে। ঠিক আছে, তারপরে আধুনিক ও যুগ উপযোগী, অর্থাৎ আপ টু ডেট। মনে করুন আগের যুগে আমাদের আধুনিক কোনো মেটেরিয়ালস ছিল না, তো সেজন্য আমরা কি ব্যবহার করতাম, নিজের বানানো কিছু মেটেরিয়ালস ছিল, সেই মেটেরিয়ালস গুলো আমরা ব্যবহার করতাম। আগের যুগে যেমন মনে করো চক এবং বোর্ড ছিল, এখন বিভিন্ন ধরনের সামগ্রী এসে গেছে, তো আমাদেরকে আপ টু ডেট করতে হবে, নতুন নতুন যেগুলো সামগ্রী এসেছে বাজারে সেইগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন আপনি সৌরজগতের কনসেপ্ট বোঝানোর ক্ষেত্রে ভিডিও ব্যবহার করতে পারেন, তখন তারা সহজে বুঝে নিতে পারবে সেই কনসেপ্টটি। তারপরে শেখাকে শক্তিশালী করে, আমরা জানি যদি টিএলএম ব্যবহার করি তাহলে শিক্ষার্থীদের শেখা যেটা সেটা আরো শক্তিশালী হয়ে যায়। তারপরে সাশ্রয়ী, কম খরচে বা বিনামূল্যে তৈরি, আমরা অনেক সময় বিনামূল্যে আমাদের নিজের বাড়িতে থাকা পুরানো জিনিসগুলা ইউজ করে আমরা নতুন নতুন টিএলএম বানাতে পারি, তো কম খরচে আমাদেরকে টিএলএম বানাতে হবে এবং বিনামূল্যে যদি আমরা কোনো জিনিসগুলার ইউজের মাধ্যমে আমরা যদি বানাতে পারি তাহলে আরো ভালো। তারপরে বহনযোগ্য, এমন ধরনের টিএলএম বানাতে হবে যেগুলো আপনি বহন করে স্কুলে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, তারপরে উদ্দেশ্যমূলক, পারপোজফুল, যেমন ভগ্নাংশ বোঝার জন্য কেকের মডেল ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনি যখন ভগ্নাংশের ক্লাস দিতে যাবেন তখন একটি কেক এনে কেটে কেটে সেই ভগ্নাংশ বোঝানোর জন্য আপনি চেষ্টা করতে পারেন। তারপরে অর্থপূর্ণ, মিনিংফুল, অর্থাৎ এমন ধরনের টিএলএম ব্যবহার করতে হবে যেগুলো অর্থপূর্ণ রয়েছে, এই যে কনসেপ্টের সাথে সম্পর্কিত রয়েছে, এবং এমন ধরনের টিএলএম ব্যবহার করবে যে যেই পার্টি আপনি পড়াচ্ছেন সেই পার্টির যে কনসেপ্ট যেগুলো রয়েছে এগুলো যাতে সহজে শিশুরা বুঝতে পারে এই টিএলএম এর মাধ্যমে। তারপরে ইম্প্রোভাইজড, অর্থাৎ আপনার বাড়িতে থাকা পুরানো যেগুলো জিনিস রয়েছে সেইগুলা জিনিস ব্যবহার করে আপনি নতুন কোনো একটি টিএলএম বানাতে পারেন। যেমন পুরানো কাপড় দিয়ে পুতুল বানানো। তারপরে সহজলভ্য, অর্থাৎ সহজে যেগুলো জিনিস পাওয়া যায় সেইগুলো আপনি টিএলএম হিসেবে ব্যবহার করতে পারেন, যেমন পাতিল, শামুক, পাথর দিয়ে গণনা শেখানো, কারণ পাথর আমরা সব জায়গায় পেয়ে থাকি, তো সেইগুলোর মাধ্যমে আমরা গণনা শেখাতে পারি। তারপরে আমরা দেখবো টিএলএম এর প্রকারভেদ, টাইপস অফ টিএলএম। তো টিএলএম তিন প্রকারের রয়েছে, প্রথমটি হলো অডিও, তারপর ভিজুয়াল, তারপর অডিও ভিজুয়াল। তো এখন আমরা দেখবো অডিও টিএলএম বলতে আমরা কি বুঝি। আসলে এই যে টিএলএম যেগুলো রয়েছে এই টিএলএম গুলোর নাম আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ এখানে বোঝার কোনো কিছু নেই। আপনাদের পরীক্ষায় বিভিন্ন ধরনের নতুন নতুন আধুনিক টিএলএম এর নাম ব্যবহার করে দেয় এবং বলে যে এই টিএলএম গুলা কোন প্রকারের মধ্যে পড়েছে, তো নতুন নামগুলা আমরা কখনো শুনিনি, তো সেইগুলো দেখার পর আমরা ফেসে যাই। তো আমি এখানে বিভিন্ন ধরনের নতুন নতুন টিএলএম এর নাম লিখে রেখেছি এবং পরবর্তীতে এইগুলার পিকচারও আপনাদেরকে দেখিয়ে দেবো, কারণ টিএলএম এর যখন ক্লাস নিচ্ছি এবং আমি যদি নিজেই টিএলএম না ব্যবহার করি তাহলে একটা সমস্যা হয়ে যেতে পারে। সুতরাং আমি এইগুলো আলোচনা করার সাথে সাথে এইগুলোর পিকচার দেখিয়ে দেবো, তখন আপনাদের মনে রাখতে বা বুঝতে আরেকটু সহজ হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নিই যে অডিও টিএলএম বলতে আমরা কি বুঝি। অডিও টিএলএম হলো যেসব উপকরণ শুধু কান দিয়ে শোনা যায়, দেখা যায় না, কিন্তু শব্দ, কথা, গান বা আওয়াজের মাধ্যমে শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পারে। আপনারা বুঝতে পারছেন, যেগুলো জিনিস আমরা কান দিয়ে শুনে বুঝতে পারি, দেখতে পারি না, সেই ধরনের টিএলএম কে আমরা অডিও টিএলএম বলি। যেমন রেডিও, কারণ আমরা রেডিওর মাধ্যমে শুধু শুনি, সেখানে আমরা বলতে পারি না, তো শোনার মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস শিখতে পারি। তারপরে টেপ রেকর্ডার, টেপ রেকর্ডার এবং রেডিওর মধ্যে বিশেষ পার্থক্য নয়, একই একটি জিনিস রেকর্ড করে কোনো জিনিস শোনানো। তারপরে লিঙ্গুয়া ফোন, এটি এমন এক ধরনের জিনিস যেখানে বিভিন্ন ধরনের ভাষা শেখানো যায়, যেমন বিদেশি ভাষা, ইংরেজি, ফ্রেঞ্চ, স্প্যানিশ ইত্যাদি ভাষা আমরা শেখাই এই লিঙ্গুয়া ফোনের মাধ্যমে। এটি একটি সাউন্ড, সবগুলো সাউন্ডের সাথে সম্পর্কিত। তারপরে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, এটি এমন এক ধরনের ল্যাবরেটরি যেখানে বিভিন্ন ধরনের উপকরণ থাকে যেগুলো শিশুরা ব্যবহার করে শুধু শুনে শুনে তারা ভাষা, বিভিন্ন ধরনের ভাষাগুলো শিখতে পারে, বিভিন্ন ধরনের কনসেপ্টগুলো শিখতে পারে। এটি একটি ল্যাবরেটরি। আমাদের এই ছোট ছোট রুম থাকে না, এই রুমের মধ্যে বিভিন্ন ধরনের উপকরণ থাকে, তো সেই ধরনের ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে ল্যাবরেটরি থাকে তো সেটাকেই বলা হয় ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি। তারপরে গ্রামোফোন, এটি এমন এক ধরনের ফোন যেখানে সাউন্ড দিয়ে আমরা কোনো কিছু রেকর্ড করে, পূর্ব রেকর্ড করা জিনিস দিয়ে আমরা শিশুদেরকে শেখাই। এখানে লেখা রয়েছে, এগুলো আপনারা সবগুলো পড়তে পারেন, যখন আমি পিডিএফ দিয়ে দেবো তখন আপনারা পড়তে পারেন, এবং আমি পিকচার আমি এই সবগুলা গ্রুপে দিয়ে দেবো। তো এটি কি করে, রেকর্ড চালিয়ে শব্দ বাজানো পুরো যন্ত্র। আচ্ছা, কিভাবে কাজ করে, হাতে চালানো বা বৈদ্যুতিক মোটর দিয়ে ডিস্ক ঘুরিয়ে সূচকের মধ্যে শব্দ উৎপন্ন করে। কি শেখায়, ঐতিহাসিক ভাষণ শেখায়, শাস্ত্রীয় সঙ্গীত শেখায়, লোকসঙ্গীত শেখায়। তো এগুলোর সাথে সাথে আমি লিখে রেখেছি যে এটি কি এবং এটি কিভাবে কাজ করে এবং কি শেখায়, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তারপরে পডকাস্ট, পডকাস্টে আমরা বিভিন্ন সময় দেখি না যে বিভিন্ন ধরনের পডকাস্ট হচ্ছে, তো পডকাস্টের মধ্যে
মধ্যে যেগুলো ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়, ঠিক একইভাবে কিছু ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় শিক্ষার্থীদেরকে ভাষা শেখানোর জন্য বা কোনো একটি জিনিস শেখানোর জন্য বা কোনো একটি কনসেপ্ট শেখানোর জন্য। তো সেগুলোকেই বলা হয় পডকাস্ট। তারপর অডিও বুক, আমরা অনেক সময় যে এই যে অডিও গান যেভাবে শুনি, এইভাবে অডিও বুকস রয়েছে যে বুকগুলা অন্য কেউ পড়বে, রেকর্ডেড হিসাবে থাকবে, সেগুলো পড়বে, আপনি শুধু কানের পাশে রেখে দিবেন, সেগুলো আপনি শুনবেন, সেটাকে বলা হয় যে অডিও বুক। এবং বই থেকে পড়া হবে, অর্থাৎ কোনো একটি বইকে অডিও রূপে শোনানো হলো অডিও বুক। তারপরে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, আমরা যে গুগলের মধ্যে বা যে কোনো এই যে ওয়েবসাইটের মধ্যে আমরা অনেক কিছু ভয়েস করি এবং ভয়েসের সাথে সাথে যেগুলো রিপ্লাই আসে সেগুলোতে আমরা দেখি যে সাউন্ডের অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে সেগুলো বলেও দেয়, সেই কথা বলা হয়েছে যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট। তো এগুলো শুধু নাম আপনি মনে রাখবেন, কারণ বিভিন্ন ধরনের আধুনিক যুগে যেগুলো নাম এসেছে সেইগুলো নাম পরীক্ষা ব্যবহার করে থাকে। তারপরে টেক্সট টু স্পিচ সফটওয়্যার, আমরা অনেক সময় যে টেক্সট করি, লিখি কোনো কিছু, তো সেইগুলো আবার আমরা আমাদেরকে মুখে বলে দিই, বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে, সফটওয়্যার রয়েছে, সেগুলোর কথা বলা হয়েছে। তারপরে আমরা দেখবো যে ভিজুয়াল টিএলএম। তো ভিজুয়াল টিএলএম দেখার আগে আমরা সেই জিনিসগুলো আসলে দেখে নিই যেগুলো টিএলএম আমি আপনাদেরকে বলেছিলাম ব্যবহার করবো। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখবো যে এই অডিও টিএলএম বলতে আমরা কি বুঝি। তো প্রথমে দেখুন এই যে রেডিও রয়েছে, এটি তো আপনারা সবাই চিনেন যে এটি রেডিও। তারপরে টেপ রেকর্ডার, এখানে নাম লেখা রয়েছে। তারপরে এটি কি, এটি হলো লিঙ্গুয়া ফোন, ওই যে একটু আগে বলেছিলাম লিঙ্গুয়া ফোন। তারপরে হলো এই দেখো ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, যেখানে বিভিন্ন ধরনের শিশুরা বসে রয়েছে এবং বিভিন্ন ধরনের ল্যাপটপ বা অন্যান্য আধুনিক যন্ত্রগুলো ব্যবহার করে তারা ভাষা শিখছে বা কোনো একটি কনসেপ্ট শিখছে। তারপরে অডিও ক্যাসেট প্লেয়ার, এগুলো তো আপনারা ছোটবেলায় দেখেছেন যে রেডিওতে বা অন্য কিছুতে লাগিয়ে গান শোনা হতো। তারপরে গ্রামোফোন, এটাকে গ্রামোফোন বলা হয়, এটার মাধ্যমে আমরা কোনো কিছু শিক্ষার্থীদেরকে শেখাতে পারি। তারপরে পডকাস্ট, তারপরে অডিও বুক, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি বই রয়েছে এবং বইয়ের মধ্যে যেগুলো কথা ছিল এই সবগুলা কথা কিন্তু আমি রেকর্ডিং এর মাধ্যমে বা সাউন্ডের মাধ্যমে বা অডিও আকারে আমি শুনতেছি, তো সেটি হলো অডিও বুক। ঠিক আছে, যেমন মনে করো আমরা কুকু এফএম বলতে পারি। তারপরে গুগল অ্যাসিস্ট্যান্ট, আমরা বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে, ওয়েবসাইট রয়েছে, যেগুলোতে আমরা সাউন্ড দিয়ে বলি, আবার আমাদেরকে রিপ্লাইও দেওয়া হয় সাউন্ডের মাধ্যমে, আমরা বিভিন্ন ধরনের তথ্য কালেকশন করে থাকি। তারপরে টেক্সট টু স্পিচ সফটওয়্যার, এগুলো তো আপনারা জানেন। তারপরে আচ্ছা, এগুলো হলো আমাদের অডিও টিএলএম। এখন আমরা দেখবো ভিডিও টিএলএম গুলা কি কি। তো প্রথমে আমরা ভিডিও টিএলএম সম্পর্কে জানবো, তারপরে এগুলোর পিকচার দেখবো। ঠিক আছে, ভিজুয়াল টিএলএম। তো ভিজুয়াল টিএলএম বলতে আমরা কি বুঝি? ভিজুয়াল টিএলএম হলো যেসব উপকরণ চোখে দেখে আমরা শিখতে পারি, ওটা চোখ দিয়ে দেখে দেখে আমরা যেগুলো শিখতে পারি, যেগুলো টিএলএম এর মাধ্যমে, সেগুলোকেই বলা হয় ভিজুয়াল টিএলএম। তো এর মধ্যে প্রথমটি হচ্ছে চার্ট। তো চার্টের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস শিশুদেরকে দেখে দেখে শেখাতে পারি। তারপরে হলো বুলেটিন বোর্ড। তো বুলেটিন বোর্ড এমন এক ধরনের নরম বোর্ড যেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন লাগানো থাকে, স্কুলের মধ্যে থাকে বা অন্যান্য বড় বড় সিটিতে বুলেটিন বোর্ড লাগানো থাকে, যেখানে নিউজ দেওয়া হয় বা অন্যান্য ইনফরমেশন গুলো দেওয়া হয়, সেগুলোকে বলা হয় বুলেটিন বোর্ড। তারপরে ফ্ল্যাশ কার্ড, ছোট কার্ডের এক পাশে শব্দ, প্রশ্ন ও অপর পাশে উত্তর ও ছবি দেওয়া থাকে, অর্থাৎ এমন এক ধরনের কার্ড, ছোট ছোট আমরা কার্ড বানাই এবং কার্ডগুলোর এক পাশে আমরা প্রশ্ন লিখি বা কোনো একটি ছবি লিখি এবং অন্য পাশে সেটির উত্তর দিয়ে থাকি, তো সেই ধরনের কিছু কার্ডকে আমরা ফ্ল্যাশ কার্ড বলি। তারপরে পিকচার চার্ট, সেটা তো আপনারা জানেন যে ছবি যুক্ত আমরা যেগুলো চার্ট বানাই। তারপরে গ্রাফ, গ্রাফ আমরা অঙ্কের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তারপরে ওএইচপি, ওভারহেড প্রজেক্টর, ট্রান্সপারেন্সি শিট, উপরে লেখা অঙ্কন স্ক্রিনে প্রজেক্ট করে, একটু করে আমি সেগুলোর ফটো দেখিয়ে দিব, তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। ওভারহেড প্রজেক্টর এমন এক ধরনের প্রজেক্টর যেখানে আমরা কোনো কিছু খাতার মধ্যে বা কোনো একটি জিনিসের মধ্যে লিখি এবং কিছু আলো দেওয়ার মাধ্যমে সেগুলো স্ক্রিনে বড় আকারে দেখতে পারি, আমরা সেগুলোকে আমরা বলি যে ওভারহেড প্রজেক্টর। এগুলাতে কি শিখি আমরা শিখতে পারি, আমরা যে কোনো বিষয়ের ধাপে ধাপে আমরা শিখতে পারি। এবং এটি কিভাবে কাজ করে, শিক্ষক ট্রান্সপারেন্সিতে লিখলে আলো ও লেন্সের মাধ্যমে স্ক্রিনে বড় হয়ে দেখায়। ঠিক আছে, তারপর ইপিডা স্কুপ, এটি আপনাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে, এটি নাম মনে রাখবেন, ইপিডা স্কুপ। এটি একটি প্রজেক্ট বা একই সাথে স্বচ্ছ ও অস্বচ্ছ বস্তু, বইয়ের পাতা, ছবি, বস্তু স্ক্রিনে প্রদর্শন করে। কিভাবে কাজ করে, বস্তু বা বইয়ের পাতার উপর আলো ফেলে লেন্সের মাধ্যমে স্ক্রিনে বড় আকারে দেখানো। আমরা অনেক সময় যে বিভিন্ন ধরনের ফাংশনে যাই, তো ফাংশনে যাওয়ার পর যে ছোট ছোট মনে করেন মঞ্চ যেটা রয়েছে, এই মঞ্চ একটি ছোট জিনিস, তো সেই ছোট জিনিসকে আমরা বড় একটি পর্দাতে দেখাতে পারি লেন্সের মাধ্যমে, এই যে আলো ব্যবহার করে, সেই জিনিসের কথাই বলা হয়েছে। আসলে ইপিডা স্কুপ এবং এই যে ওএইচপি, এগুলো আসলে প্রায় সমান, কিন্তু ওএইচপি যেটা রয়েছে এটি একটি ছোট ধরনের এবং ইপিডা স্কুপ যেটি সেটি অনেক বড় একটি ধরনের। তো আমি পিকচার দেখাচ্ছি একটু করে। তারপর চকবোর্ড, সেটা তো আপনারা জানেন। তারপরে সফট বোর্ড, এটি সাধারণ বোর্ডের মতো, তবে এই বোর্ডে ছাত্রদের লেখা কোনো ফটো ছবি লটকানো থাকে, তো সেই ধরনের বোর্ডকে আমরা সফট বোর্ড বলি, যেখানে শিক্ষার্থীদের তৈরি ছবি, কার্ড, তথ্য টাঙ্গানো হয়। ঠিক আছে, তারপরে মানচিত্র, মানচিত্র তো আমরা জানি। তারপরে পিকচার এন্ড ড্রয়িং, এগুলো তো আমরা জানি। পিকচার এন্ড ড্রয়িং আমরা যখন ইন্টার্নশিপে গিয়েছিলাম তখন অনেক ধরনের পিকচার এবং ড্রয়িং করে আমরা নিয়ে গেছিলাম শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, তারপরে স্থির ও কার্যকর মডেল, স্ট্যাটিক এন্ড ওয়ার্কিং মডেল। এটি কি জিনিস? স্থির মডেল যেমন পৃথিবীর স্তর, কার্যকর মডেল বিদ্যুতিক বর্তনী। আচ্ছা, কিভাবে কাজ করে? শিক্ষার্থীরা হাতে নিয়ে ঘুরিয়ে বা চালিয়ে দেখতে পারে। কি শেখায়? বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, স্থান সম্পর্কিত ধারণা আমরা শিখতে পারি এই স্ট্যাটিক এবং ওয়ার্কিং মডেলের মাধ্যমে। তারপরে ফিল্ম ট্রিপ, কিভাবে কাজ করে? ফিল্ম ট্রিপ প্রজেক্টরের মাধ্যমে স্ক্রিনে ছবিগুলো দেখানো হয় আগের মতো। তারপরে কি শেখায়? গল্প বলা, ঐতিহাসিক ঘটনা, বিভিন্ন জিনিস শেখাতে পারে। তারপরে স্লাইড প্রজেক্টর, কিভাবে কাজ করে? স্লাইডগুলো ক্রমান্বয়ে দেখানো হয়, শিক্ষক ব্যাখ্যা করে দেন। তারপরে ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড এন্ড স্মার্ট বোর্ড। স্মার্ট বোর্ড ওই যে আমি যে বোর্ডে পড়াচ্ছি সেটি হলো স্মার্ট বোর্ড, এবং হোয়াইট বোর্ড তো আপনারা দেখেছেন। তারপরে ডিজিটাল মডেলিং সফটওয়্যার, 3D মডেলিং সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, তো সেই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা শিশুদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা দিতে পারি। তারপরে ইনোগ্রাফি, এটি কি? ডেটা, জ্ঞানজ্ঞ, চক্ষুষ আকর্ষণীয় গ্রাফিক্সে উপস্থাপন করা। কিভাবে কাজ করে? ইন্টারনেট থেকে দেখানো বা প্রিন্ট করে দেওয়া হয়। তারপরে ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম ত্রিমাত্রিক পরিবেশ তৈরি করে যা ব্যবহারকারী নিজের মধ্যে ডুবে দেখে ও অনুভব করতে পারে। অর্থাৎ এমন এক ধরনের জিনিস আমরা অনেক সময় ফিল্মের মধ্যে দেখি যে ডাক্তাররা, বৈজ্ঞানিকরা কি একটি জিনিস চোখের মধ্যে লাগায় এবং লাগানোর মাধ্যমে তারা সামনে যে জিনিস নাই সেই জিনিসগুলো তারা ত্রিমাত্রিক হিসেবে দেখতে পারে, অর্থাৎ বাস্তবে সেই জিনিস আছে বলে মনে হয়, এমন ভাবে তারা দেখতে পারে এবং টাচও করে। আমি একটু করে পিকচার দেখিয়ে দিচ্ছি, তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। হেডসেট পরে শিক্ষার্থীরা ভার্চুয়াল মিউজিয়াম, মহাকাশ বা ইতিহাসের ঘটনা ভিতর থেকে দেখে। ঠিক আছে, এছাড়াও যে কোনো জিনিস, ছবি, মানচিত্র, পাঠ্যপুস্তক, ম্যাগাজিন, নিউজ বা ইত্যাদি হলো ভিজুয়াল এইডস। তারপরে আমরা দেখবো যে অডিও ভিজুয়াল এইডস। এর আগে আমরা সেই
টিএলএম গুলো দেখে নেই, কারণ টিএলএম এর ক্লাস, তো টিএলএম গুলো আপনাদেরকে দেখানো অত্যন্ত প্রয়োজন, কারণ পরে আপনারা বলবেন যে টিএলএম এর ক্লাস হলো কিন্তু টিএলএম আমাদেরকে তো দেখানো হলো না। তো দেখুন, এটি হলো বুলেটিন বোর্ড, এখানে দেখতে পাচ্ছেন অনেক জিনিস লেখা রয়েছে, তো সেটিকে বলা হয় বুলেটিন বোর্ড। তারপরে এই যে একটু আগে বলেছিলাম যে আমি কার্ড যেগুলো বলেছিলাম ফ্ল্যাশ কার্ড, তো এইগুলো হলো ফ্ল্যাশ কার্ড। তারপরে পিকচার চার্ট, এখানে দেখুন পিকচারের ভিতরে অনেক জিনিস লেখা রয়েছে, এখানে ছবি দেওয়া হয়েছে, ছবির নাম দেওয়া হয়েছে, তো পিকচার একটি চার্ট, একটি পিকচারের মধ্যে অনেকগুলো জিনিস আমরা লিখতে পারি এবং সেগুলোর মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারি। তারপরে গ্রাফ ওয়ার্কিং মডেল, এখানে দেখেন বিভিন্ন ধরনের গ্রাফ ব্যবহার করা হয়েছে শিক্ষার্থীদেরকে গণিত শেখানোর জন্য। তারপরে ওএইচপি, একটু আগে যে বলেছিলাম ওভারহেড প্রজেক্টর, এখান থেকে লাইট দেওয়া হয় এবং লাইটের মাধ্যমে, এটি আমি নিজেও প্রথমে দেখছি কারণ এগুলো তো আমরা ব্যবহার করিনি সাধারণত, তো এগুলো কিভাবে কাজ করে আমি জানি না। তো ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে এখানে কোনো একটি পিকচার বা কোনো একটি জিনিস লেখা থাকবে বা লেখা হবে, সেইগুলোর মধ্যে যখন আলো ফেলা হবে তখন এই আলোর মাধ্যমে বড় হয়ে স্ক্রিনে দেখতে পারি আমরা, সেই জিনিস বলা হয়েছে। তারপরে ইপিডাইস্কোপ, এই যে ইপিডাইস্কোপ আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আলো দেওয়া হয়েছে, ছোট একটি জিনিস, এখানে ছোট একটি জিনিস রেকর্ড করা আছে বা লেখা আছে বা যে কোনো জিনিসের পিকচার হতে পারে, ভিডিও হতে পারে, সেগুলো যখন লাইটের লেন্সের সামনে নিয়ে আনা হয় তখন সেটি একটি বড় আকারে আমরা দেখতে পারি ফিল্ম থিয়েটারে বা অন্যান্য যে কনসার্ট গুলোতে আমরা দেখতে পারি। তারপরে ইপিডাইস্কোপ, এটাই হলো ইপিডাইস্কোপ, ঠিক আছে। তারপরে চাকবোর্ড, এটা তো আপনারা জানেন। তারপরে সফট বোর্ড, এই যে আমি একটু আগে বলেছিলাম যে সফট বোর্ড, সফট বোর্ডে শিক্ষার্থীর বিভিন্ন লেখা বস্তু যেগুলো রয়েছে সেগুলো এখানে টাঙিয়ে রাখা হয়। তারপরে ওয়ার্কিং মডেল, এখানে দেখুন সার্ফেস এরিয়া শেখানোর ক্ষেত্রে আমরা এই ধরনের কিছু জিনিস বা টিএলএম ব্যবহার করতে পারি। তারপরে ফিল্ম ট্রিপ, এখানে দেখুন এই যে বান্ডিল যেটা রয়েছে এটাতে কিছু ছিল না, প্রথমে একটি কালারের ছিল কিন্তু পরবর্তীতে দেখুন আবার অনেকটি ছবি অ্যাড করা হয়েছে, বিভিন্ন জিনিস অ্যাড করা হয়েছে, তো সেইগুলোর মাধ্যমে আমরা শিশুদেরকে বিভিন্ন জিনিস আমরা শেখাতে পারি। যেমন মনে করুন একটি বই আপনি লিখে রাখলেন এবং এটি বাইন্ড করে দিলেন, এবং এই বইয়ের মাধ্যমে আমরা অনেক সময় দেখি না যে কোনো কিছু বলতে হয় না, শুধু পিকচারই কথা বলে দেয়। তো প্রথমে আমরা দেখবো, যেমন মনে করুন আমরা এমন ভাবে বলতে পারি যে আদিম যুগের মানুষের ফটো লাগালাম, তারপরে এরপরের যুগের মানুষের ফটো, তারপর এরপরের যুগের মানুষের ফটো, এখন বর্তমানের যুগের মানুষের ফটো যখন আমরা হেডফোন নিয়ে ল্যাপটপ সামনে নিয়ে আমরা দিয়ে থাকি, তখন আমরা কিছু যদি না লেখাও থাকে তাহলে আমরা বুঝতে পারি যে এই যুগ ছিল আদিম যুগ, তারপরে মডার্ন যুগ, তারপরে এই যুগ এলো, তো সেটা আমরা বুঝতে পারি। সেই ধরনের জিনিস আমরা ব্যবহার করে শিক্ষার্থীদেরকে বিভিন্ন জিনিস আমরা শেখাতে পারি। তারপরে স্লাইড প্রজেক্টর, এই দেখুন স্লাইড প্রজেক্টরে কি করা হয় যে এখানে একটি লাইট দেওয়া হয়, ওই যে আগের যেগুলো ছিল ইপিডাইস্কোপ এগুলোর মতো এটিও কাজ করে, ঠিক আছে। তারপরে আবার ওই স্লাইড প্রজেক্টর, ঠিক আছে। তারপরে এই যে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল, এই যে প্যানেল যেটি রয়েছে এটি আমি বর্তমানে যেই প্যানেলে পড়াচ্ছি সেটি হলো এই ধরনের একটি ফ্ল্যাট প্যানেল, ঠিক আছে। তো বা হোয়াইট প্যানেল, তো আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইট যেগুলো স্কুলে থাকে সেই ধরনের বোর্ডকে হোয়াইট বোর্ড বলা হয়। তারপরে 3D মডেল সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্ন জিনিস শেখাতে পারি। তারপরে ইনফোগ্রাফিক এলিমেন্ট, তারপরে এই যে ভার্চুয়াল রিয়েলিটি, আগে যেগুলো বলেছিলাম, এই যে শিশুটির চোখের মধ্যে কি একটি জিনিস লাগিয়েছে এবং তার সামনে এইগুলা জিনিস নেই, এই যে সৌরমণ্ডল সৌরজগৎ এগুলো তার সামনে নেই কিন্তু সে নিজে দেখতে পাচ্ছে, তো সেটি বলেছিলাম যে ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ যে জিনিসগুলো তার চোখের সামনে নেই সেইগুলো সে 3D সাইজে সে দেখতে পারে, বাস্তবে সে দেখে নিতে পারে, ঠিক আছে। তারপরে আচ্ছা এখানেই শেষ, এখন আমরা দেখবো অডিও ভিজুয়াল টিএলএম, ঠিক আছে। অডিও ভিজুয়াল টিএলএম, তো প্রথমে হলো টেলিভিশন, যেটি আমরা শুনতেও পারি আবার দেখতেও পারি, তো টেলিভিশন সম্পর্কে আপনাদের জানা আছে। তারপর ভিডিও রেকর্ডিং, আমরা অনেক কিছু রেকর্ড করে শিশুদেরকে শেখাতে পারি, সেগুলোতে আবার সাউন্ডও থাকবে আবার ভিডিও থাকবে, অর্থাৎ তারা দেখতেও পারবে এবং শুনতেও পারবে। তারপরে ভার্চুয়াল ক্লাসরুম, তো ভার্চুয়াল ক্লাসরুম একটু আগে দিয়ে আমরা দেখেছি যে ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক কিভাবে ভার্চুয়াল ক্লাসরুমও আছে, যেগুলো আমরা বিভিন্ন ধরনের আধুনিক জিনিসগুলো ব্যবহার করে শিশুদেরকে আমরা বিভিন্ন ধরনের সহজে শিক্ষা দিতে পারি, কঠিন জিনিসগুলো জটিল জিনিসগুলো আমরা সহজে সহজে তাদের সামনে উপস্থাপন করতে পারি এবং তারা সহজে শিখে নিতে পারে, ঠিক আছে। যেমন বলা হয়েছে যে জুম, গুগল মিটস ইত্যাদি ব্যবহার করে আমরা অনেক জিনিস শেখাতে পারি, বা ল্যাবরেটরির মতো একটি রুম থাকতে পারে, সেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি আইসিটি ব্যবহার করে সেই রুমকে সাজানো থাকতে পারে, সেই রুমের মধ্যে বসে তারা শিশুরা বিভিন্ন জিনিস তারা সহজে শিখে নিতে পারে, তো সেটিকে আমরা বলি যে ভার্চুয়াল ক্লাসরুম। তারপরে কম্পিউটার, তারপরে সিনেমা এন্ড মোশন পিকচার্স, এগুলো তো আপনার জানা আছে। তারপরে কম্পিউটার অ্যাসিস্ট ল্যাঙ্গুয়েজ, যেমন ভাষা শেখার বিশেষ কম্পিউটার সফটওয়্যার বা ওয়েবসাইট ডুইলিঙ্গো, আপনারা এই সম্পর্কে জানেন। তারপরে ফিল্ম স্ট্রিপ ও স্লাইড প্রজেক্টর, ঠিক আছে, একটু আগে আমি যেগুলো পিকচার দেখিয়েছি সেগুলো যদি প্রজেক্টেড হয় তাহলে সেগুলোকে আমরা অডিও ভিজুয়াল বলতে পারি। তারপরে ইন্টারেক্টিভ শিক্ষামূলক অ্যাপ, এডুকেশনাল ইউটিউব চ্যানেল, তারপরে ভার্চুয়াল ল্যাব, তো ওই যে ভার্চুয়াল রিয়েলিটির মতো ভার্চুয়াল ল্যাবও রয়েছে, সেগুলো আমি পিকচার দেখিয়ে দিচ্ছি একটু করে। তারপরে লেকচার ক্যাপচার সিস্টেম, এটা কিভাবে কাজ করে, ক্লাসরুমে ক্লাস ক্যামেরা ও মাইক্রোফোন লাগানো থাকে যা সম্পূর্ণ ক্লাস রেকর্ড করে এবং পরে শিক্ষার্থীরা যে কোনো সময় দেখতে পারে, রেকর্ডেড ক্লাস যেগুলো আমরা বলতে পারি। তারপরে এআই বেসড লার্নিং প্ল্যাটফর্ম, এগুলো তো আপনারা জানেনই, বিভিন্ন ধরনের এআই প্ল্যাটফর্ম রয়েছে। তারপরে প্রজেক্টেড এইডস এবং নন প্রজেক্টেড এইডস, এইগুলো এক ধরনের টিএলএম, আসলে এগুলো আলাদা কোনো টিএলএম নয়, বরং এর আগে যেগুলো আলোচনা করেছিলাম অডিও ভিজুয়াল, এইগুলোকে আবার দুভাগে বিভক্ত করা হয়। প্রথমটি হচ্ছে প্রজেক্টেড এইড এবং আরেকটি হচ্ছে নন প্রজেক্টেড এইড, এগুলো থেকে আপনাদের প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে, সুতরাং এগুলো আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এগুলো আমি সংক্ষেপে বুঝিয়ে দিই। এই যে অডিও যেটি রয়েছে, অডিও হলো নন প্রজেক্টেড এইড, ঠিক আছে, এবং ভিজুয়াল যেটি রয়েছে, ভিজুয়াল হলো প্রজেক্টেড প্লাস নন প্রজেক্টেড, কিভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে অডিও ভিজুয়াল হলো আবার প্রজেক্টেড এবং নন প্রজেক্টেড, অর্থাৎ অডিও যেটা থাকবে সেটা নন প্রজেক্টেড হবে। নন প্রজেক্টেড মানে কি, এই যে একটু আগে আমি বলেছিলাম যে একটি আলোর মধ্যে আমরা কি করি, স্ক্রিনের মাধ্যমে সেগুলা আলো জ্বালিয়ে আমরা বড় একটি পর্দার মাধ্যমে কোনো একটি ঘটনা বা কোনো একটি জিনিসকে আমরা দেখাতে পারি, সেই জিনিস অর্থাৎ প্রজেক্টেড থাকে, ঠিক আছে। সেগুলো থিয়েটারে বিশেষ করে হয়ে থাকে। তো যেই জিনিসগুলো আমরা প্রজেক্ট করে থাকি, আমরা এই ধরনের লাইটিং এবং বিম এবং লাইটকে আমরা ব্যবহার করে যে জিনিসগুলো আমরা পর্দার মাধ্যমে দেখিয়ে থাকি,
সেইগুলোকে আমরা বলতে পারি যে প্রজেক্টেড, এবং নন প্রজেক্টেড হলো সাধারণ যেগুলো জিনিস। তো এইভাবে যদি আমরা বিভক্ত করি তাহলে আমরা অডিওকে বলতে পারি যে নন প্রজেক্টেড, কারণ অডিও গুলাকে আমরা কোনোভাবে প্রজেক্টেড করতেই পারবো না, আমরা সাজাতেই পারবো না। তারপর ভিজুয়াল যেগুলো রয়েছে, ফটো, ছবি, এইগুলো জিনিসকে আমরা প্রজেক্ট করি, আমরা সাজিয়ে আমরা প্রজেক্টেড বানাতে পারি। তো সেজন্য বলা হয় যে কখনো সেটি প্রজেক্টেড হবে, আবার কখনো নন প্রজেক্টেড। এবং যদি আমরা না সাজিয়ে শুধু ডিরেক্ট ক্লাসরুমে কোনো একটি ছবি, কোনো একটি পিকচার নিয়ে যাই, তাহলে সেটি হবে নন প্রজেক্টেড। একইভাবে অডিও ভিজুয়াল যেটা রয়েছে সেটাকেও আমরা কিন্তু অনেক সময় নন প্রজেক্টেড করি। অর্থাৎ নন প্রজেক্টেড বলতে আমরা যে শুধু লাইটের মাধ্যমে, শুধু লাইট দিয়ে আমরা দেখি তা নয়। এখন অডিও ভিজুয়াল যেটা রয়েছে সেটা অলরেডি ভিডিও। তো এই ভিডিওকে আমরা কিভাবে প্রজেক্টেড করবো, অর্থাৎ সেটি আসলে সাধারণত অন্ধকার করে সাজানো হয় এবং বিভিন্ন ধরনের লাইটিং এফেক্ট দিয়ে সাজানো হয় এবং ছোট পর্দাগুলো বড় আকারে দেখানো হয় এবং বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিমা করা হয়। আপনার থিয়েটারে অনেক সময় যদি যান তাহলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি হয়ে থাকে, বিভিন্ন ধরনের যে সেই ডেকোরেশন হয়ে থাকে, সেইগুলোকে বলা হয় যে প্রজেক্টেড। তো আসলে অডিও ভিজুয়াল যেটা রয়েছে সেটা তো অলরেডি ভিডিও, কিন্তু এই ভিডিওকে আরো যদি নতুন করে সাজিয়ে দেওয়া হয় তাহলে সেটা হবে যে প্রজেক্টেড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলোর মধ্যে কোন কোন জিনিসগুলো আসে একটু মনে রাখা দরকার। তো প্রজেক্টেড এইটার মধ্যে আসে ওএইচপি, ওভারহেড প্রজেক্টর। একটু আগে যে আমরা মেশিন দেখেছিলাম যে ছোট একটা মেশিন রয়েছে, উপরে আরেকটি লাইট দিয়ে এইভাবে একটা গ্লাস রয়েছে, তো সেটি হলো ওভারহেড প্রজেক্টর। তারপরে আমরা দেখি ইপিডাইস্কোপ, তারপরে ফিল্ম প্রজেক্টর, মুভি প্রজেক্টর, তারপরে ফিল্ম স্ট্রিপ প্রজেক্টর, ডিজিটাল প্রজেক্টর, নন প্রজেক্টেড এইড। এবং কোনগুলো নন প্রজেক্টেড এইড, বাকি সবগুলোই তো নন প্রজেক্টেড এইড, এগুলো তো আপনারা জানেন, যেমন ব্ল্যাকবোর্ড, চাকবোর্ড, চার্ট, রেডিও। এগুলো আসলে আমি আলোচনা করছি না, কারণ অলরেডি এগুলো আলোচনা করে নিয়েছি, কিন্তু আবার দুভাগে বিভক্ত করা হয়। সেজন্য কোনগুলাতে কোন জিনিসগুলো, কোন টিএলএম গুলো কোন প্রকারে পড়ে, সেই জিনিসগুলো দেখানোর জন্য আবার এগুলো আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো এগুলো আপনারা মডেল, ফ্ল্যাশ কার্ড, ম্যাপ, এগুলো নন প্রজেক্টেড। তারপরে গ্রাফ, বুলেটিন বোর্ড ইত্যাদি যেগুলো রয়েছে এগুলো আপনার নন প্রজেক্টেড এর ভিতরে আসবে। ঠিক আছে, তারপরে আমরা দেখি তারপরে প্রজেক্টেড ও নন প্রজেক্টেড এইডস এর মধ্যে পার্থক্য, এগুলো তো একটু আগে আলোচনা করেছি। তারপরে ওএইচপির উদাহরণ আছে, এগুলা আগে যেগুলো আলোচনা করেছি সেগুলা কারণ শর্ত, এগুলা বিশেষ করে ব্যাখ্যা করা হয়েছে। আপনারা যদি পিডিএফ পেয়ে থাকেন গ্রুপে তাহলে সেখান থেকে পড়ে নিতে পারেন। আচ্ছা, এখানে আবার পার্থক্য সহজ করে দেওয়া হয়েছে, এগুলো একটু দেখে নিন, তখন আরো সহজ করে বুঝে নিতে পারবেন। প্রজেক্টেড হলো আলো প্লাস ছবি প্লাস স্ক্রিন লাগবে। প্রজেক্টেড মানেই হলো ভিজুয়াল বা অডিও ভিজুয়াল হতে হবে, প্লাস প্রজেক্টর যন্ত্র লাগবে, এই যেগুলো যে লাইট এবং বিম যেগুলো রয়েছে এগুলো যন্ত্র লাগবে। তারপর অডিও হলো শুধু শব্দ, এজন্য সবসময় নন প্রজেক্টেড হবে। অডিও যেগুলো রয়েছে নন প্রজেক্টেড, প্রজেক্টেড হওয়ার প্রশ্নই উঠে না। তারপর ভিজুয়াল হলো শুধু ছবি, হতে পারে প্রজেক্টেড বা নন প্রজেক্টেড। আপনি যদি প্রজেক্ট করেন, ওটা সাজান, তাহলে সেটি প্রজেক্টেড হবে, আর যদি না সাজান তাহলে সেটি নন প্রজেক্ট হবে। ঠিক আছে, তারপরে আমরা দেখি এখানে আরো ওইগুলা বিস্তারিতভাবে বলা হয়েছে। তারপরে টেক্সট মিডিয়া হলো লিখিত বা মুদ্রিত শব্দ, বাক্য ও চিত্রের মাধ্যমে তথ্য ও জ্ঞান প্রকাশ ও প্রচারের মাধ্যম, যা শিক্ষণ প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। সংখ্যাটি একটু কঠিন হয়ে গিয়েছে, এখানে উদাহরণ দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন টেক্সট মিডিয়ার উদাহরণ, প্রচলিত টেক্সট মিডিয়া হলো টেক্সট বুক, ওয়ার্কশিট, নিউজ পেপার, ম্যাগাজিন, স্টোরি বুকস, রেফারেন্স বুক। এবং ডিজিটাল টেক্সট মিডিয়ার উদাহরণ, যেমন আমরা ই বুক পড়ি বা পিডিএফ পড়ি বা ওয়েব পেজ পড়ি বা উইকিপিডিয়া, এগুলোকে বলা হয় ডিজিটাল টেক্সট মিডিয়া। তারপরে মাল্টিমিডিয়া সম্পর্কে আপনারা ভালোই জানেন। তারপরে মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স অফ ক্লাসরুম, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স হলো শ্রেণীকক্ষে ব্যবহারের জন্য এমন শিক্ষণ উপকরণ যা একই বস্তু একাধিক ভাষায় উপস্থাপন করে, যাতে বিভিন্ন মাতৃভাষা শিক্ষার্থীরা সহজে বুঝতে ও শিখে নিতে পারে। যেমন উদাহরণ, দ্বিভাষিক ক্লাসে আমরা কিভাবে করতে পারি, গাছকে আবার গাছ লিখতে পারি, তারপরে ট্রি লিখতে পারি, তারপরে হিন্দিতে আবার সেই শব্দকে পেয়ার লিখতে পারি। তারপরে আমরা দেখি বহুভাষিক চার্ট ব্যবহার করতে পারি, মানবদেহের বিভিন্ন অঙ্গগুলির নাম ইংরেজিতে, বাংলাতে, উর্দুতে এইভাবে আমরা লিখতে পারি। যেমন অনেক সময় আমরা দেখি না বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে লেখা রয়েছে, বাংলাতে লেখা রয়েছে সেই জায়গার নাম এবং ইংরেজিতে লেখা রয়েছে। ঠিক একইভাবে মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম হলো এমন একটি ক্লাসরুম যেখানে বিভিন্ন ভাষায় সেই বস্তুগুলোর নাম লেখা হবে। যেমন এখানে আমের ছবি দেওয়া হয়েছে, এই আমের ছবিতে ইংরেজিতে আমের ইংরেজি যে শব্দ হবে সেটি লেখা হবে, তারপরে বাংলাতে লেখা হবে, তারপরে হিন্দিতে, তারপর আসামিজ, এইভাবে বিভিন্ন ভাষায় লিখতে পারি আমের ছবির নিচে বিভিন্ন ভাষায় সেটির নাম। ঠিক আছে, তারপর মাল্টিলিঙ্গুয়াল পাঠ্যপুস্তক, বিভিন্ন সময় আমরা দেখি যে মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুমে মাল্টিলিঙ্গুয়াল বইও ব্যবহার করা হয়। যেমন আমরা সাধারণত হিন্দি ভাষী নয়, কিন্তু আমাদেরকে হিন্দি পড়তে হয়, তো গণিতের সমস্যা বাংলা, সাঁওতালি, ইংরেজিতে ব্যাখ্যা করতে পারি। ভাষা সমৃদ্ধ লাইব্রেরি কর্নার, বিভিন্ন ভাষার গল্পের বই, কবিতা বই একসাথে রাখা, সেটি হলো মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স অফ ক্লাসরুম। তো এমন একটি ক্লাস যেখানে বিভিন্ন ধরনের ভাষার রিসোর্স রয়েছে, বিভিন্ন ধরনের ভাষার টিএলএম রয়েছে, সেই ক্লাসরুমকে আমরা বলি যে মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স অফ ক্লাসরুম। ঠিক আছে, তারপরে টেক্সট বুক হলো আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিএলএম। এই টেক্সট বুক ছাড়া আজকের এই ক্লাস কিন্তু সমাপ্ত করাই সম্ভব নয়, সুতরাং আমরা টেক্সট বুক সম্পর্কে একটু আলোচনা করে নিই। তো পাঠ্যপুস্তক হলো এমন একটি বিশেষভাবে তৈরি সহায়ক আছে, এগুলো তো আপনারা জানেন। এখন আমরা দেখবো পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য। প্রথমটি হলো শিক্ষার্থী কেন্দ্রিক নির্বাচন। আমরা জানি যে ক্লাসরুম হোক, বই হোক, খেলাধুলা হোক, সবকিছুই কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক হতে হবে। তো এই যে বই নির্বাচন করার ক্ষেত্রে শিক্ষার্থীর নিডস কি, শিক্ষার্থীর চাহিদা কি, শৈলী কিভাবে শিখতে পারে, সেইগুলো মাথায় রাখতে হবে, সেইভাবে তাদের নিডস অনুসারে বই সাজাতে হবে। ঠিক আছে, তারপরে নির্ভুল ও আকর্ষণীয় উপস্থাপনা, অর্থাৎ বইয়ের মধ্যে কোনো কিছু নির্ভুল অর্থাৎ ভুল কোনো তথ্য দিলে হবে না, এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপনা করতে হবে, অর্থাৎ ফটো, পিকচার, বিভিন্ন জিনিস এড করতে হবে, এবং কিছু কাহিনী, গল্পকথাও বলতে পারেন, যাতে বইটি আকর্ষণীয় করে তুলতে পারেন। তারপরে মানসম্মত বাইন্ডিং কাগজ, বইটি এমন উপকরণে তৈরি হতে হবে যা বারবার ব্যবহার ও বহনের চাপ সহ্য করতে পারে এবং কাগজের গুণমান ফলানোর জন্য সহায়ক হতে পারে। এটি আমাদের জন্য বিশেষ প্রয়োজন নয়। বইটির উপকরণ, যে এই যে বইটির পাতা যেগুলো ব্যবহার করা হবে সেগুলো একটু হার্ডলি ব্যবহার করা হবে, অর্থাৎ মানে সেগুলা বেশি ব্যবহার করার ফলে যাতে নষ্ট না হয়ে যায়। তারপরে অনুশীলনী ও ব্যবহারিক কাজের সমন্বয়, বইয়ের প্রতিটি ইউনিটের শেষে সংশ্লিষ্ট অনুশীলনী, প্রজেক্ট, কার্যকলাপ থাকতে হবে। তারপরে পাঠ্যক্রমের সঙ্গতি, কারিকুলাম অ্যালায়েন্স, বইয়ের বিষয়বস্তু, শেখার ফলাফল ও মূল্যায়ন পদ্ধতি আনুষ্ঠানিক ও পাঠ্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্যগুলিকে সঠিকভাবে প্রতিফলিত করতে হবে। তারপরে সাংস্কৃতিক ও প্রাসঙ্গিক
প্রাসঙ্গিক সংবেদনশীলতা, যেমন মনে করেন এই যে এমন ভাবে আপনি সাংস্কৃতিক কোনো যদি কথা বলতে হয় তাহলে এমন ভাবে উপস্থাপন করতে হবে, কারণ আপনাকে মনে রাখতে হবে যে এই ক্লাসে বিভিন্ন সংস্কৃতি থেকে আসা শিশু থাকতে পারে। তো আপনি এমন ভাবে ডিজাইন করবেন যাতে কারো কালচারকে কোনো নেগলেক্ট যাতে না করা হয়, অর্থাৎ সবার কালচারকে যাতে সমান চোখে দেখা হয়। ঠিক আছে, যেমন বইয়ের উদাহরণ, গল্প, চিত্রগুলি শিশুর দৈনন্দিন জীবন, স্থানীয় সংস্কৃতি এবং বৈচিত্র্যপূর্ণ সমাজের প্রতিনিধিত্ব করবে, কোনো রূপের পক্ষপাত বা স্টেরিওটাইপ ছাড়াই, অর্থাৎ কোনো একটি সংস্কৃতিকে সে প্রাধান্য বেশি দিবে না এবং কোনো একটি ধর্মকে সে প্রাধান্য বেশি দিতে পারবে না, কোনো একটি ধর্মকে সে নেগলেক্ট করতে পারে না, এমন ভাবে সাজাতে হবে যাতে সবার জন্য উপযুক্ত হয়ে থাকে। ঠিক আছে, তারপরে ধারাবাহিক ও যৌক্তিক বিন্যাস, ধারণাগুলো এমন ভাবে সাজানো থাকবে যা পূর্ব জ্ঞানকে ভিত্তি করে নতুন জ্ঞান নির্মাণ করে। অর্থাৎ প্রথমেই যদি আপনি মনে করেন পুরনো অঙ্কের পাঠ দিয়ে দেন, তারপরে যদি যোগ দেন তাহলে সেটা হবে না। অর্থাৎ প্রথমে আপনাকে যোগ শেখাতে হবে, তারপরে তাকে পূরণ শেখাতে হবে। এই কথাই বলা হচ্ছে যে পূর্ব জ্ঞানের সাথে সাথে যাতে করে সে নতুন একটি জ্ঞান শিখতে পারে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তারপরে বহুমাত্রিক মূল্যায়নের সুযোগ, বইটিতে একাধিক পদ্ধতিতে মূল্যায়ন করার ব্যবস্থা থাকতে হবে, যেমন এমসিকিউ, সংক্ষিপ্ত উত্তর থাকতে হবে, প্রকল্প ভিত্তিক কাজ, গ্রুপ অ্যাক্টিভিটি ইত্যাদি। তো আমরা যেগুলো বই পড়ে থাকি বা যেগুলো ক্লাসে আমরা বই পেয়ে থাকি সেগুলোর মধ্যে আসলে এখানে যেগুলো বৈশিষ্ট্য লেখা রয়েছে প্রত্যেকটি আমরা সেই বইগুলোর মধ্যে পেয়ে থাকি। ঠিক আছে, তো যাই হোক প্রিয় শিক্ষকরা, আজকের ক্লাসটি আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে। আসলে এই টপিক সম্পর্কে আপনারা আমার থেকে আরো ভালো জানেন। ঠিক আছে, কারণ আপনারা ইন্টার্নশিপে যাওয়ার পর এই টিএলএম গুলো আপনারা ব্যবহার করেছেন। আচ্ছা, আরেকটি কথা, এই যে আমাদের আগে যেগুলো টিএলএম এর কথা রয়েছিল সেগুলোর পিকচার আমি দেখাইনি, তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আবার। ঠিক আছে, অডিও ভিজুয়ালের কথা যেখানে ছিল, তো দেখে নিন। একটি হলো ভার্চুয়াল ক্লাসরুম, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টেকনোলজির সাথে টেকনোলজি ব্যবহার করে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। তারপরে এটি হলো সিনেমা, এই যে সিনেমা হলে বিভিন্ন জিনিস থাকে, সেই উপকরণগুলো ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা দিতে পারি। সিনেমা এবং মোশন পিকচার আসলে আমাদের স্কুলগুলোতে তো টিএলএম পাওয়াই যায় না। তো যাই হোক, যদি কোনো একটা স্কুলে কখনো পেয়ে যায় তাহলে সেগুলো তো শেখাতে হবে, তো আগে থেকে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তারপরে এটি হলো ফিল্ম ট্রিপ এন্ড স্লাইডার প্রজেক্টের, ওই যে একটু আগে বলেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাইট, এই লাইটের মাধ্যমে এই লাইটের আলোটা গিয়ে কোনো একটি পর্দার মধ্যে বা কোনো একটি স্ক্রিন, বড় একটি স্ক্রিনের মধ্যে পড়ে, তো সেখানে ছোট একটি পিকচার বড় হয়ে দেখানো হয়। ঠিক আছে, তারপরে ভার্চুয়াল ল্যাব, একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে ভার্চুয়াল রিয়েলিটি এবং ভার্চুয়াল ক্লাসরুম, এই ভার্চুয়াল ল্যাবটিও ওইগুলির মতো, যেখানে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, বিভিন্ন ধরনের আইসিটি ব্যবহার করে সেই ক্লাসরুমকে ডিজাইন করা হয় এবং সেখানে একটি শিখন প্রক্রিয়ার ভালো একটি পরিবেশ তৈরি করা হয়, যেখানে শিশুরা নিজে দেখে বুঝে এবং নিজে ব্যবহার করে যে কোনো কনসেপ্ট ভালো করে শিখতে পারে। তারপরে লেকচার ক্যাপচার সিস্টেম, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাডাম কিছু ছাত্রদেরকে কোনো একটি জিনিস সম্পর্কে বুঝাচ্ছেন এবং সেইগুলো ক্যাপচার করা হচ্ছে, এই যে বিভিন্ন যন্ত্র রয়েছে সেইগুলো যন্ত্রের মাধ্যমে সেই লেকচারগুলো ক্যাপচার করা হচ্ছে। তো সেই ধরনের ক্লাসরুমকে আমরা বলি যে, বা সেই ধরনের টিএলএম কে আমরা বলি যে লেকচার ক্যাপচার সিস্টেম। তারপরে আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এআই এর মাধ্যমে আমরা জানি যে কোনো জিনিস, ভিডিও, অডিও, বিভিন্ন জিনিস আমরা এআই এর মাধ্যমে ক্রিয়েট করতে পারি এবং শিশুদেরকে শেখাতে পারি উপস্থিতভাবে। আমরা মনে করো একটি পাঠ পড়াচ্ছি, সেই পাঠ সম্পর্কে একটি ভিডিও বা একটি অডিও রেকর্ডিং, যে কোনো জিনিস আমরা এআই এর মাধ্যমে বানাতে পারি এবং শিশুদেরকে সেগুলো দেখাতে পারি বা সেগুলো শোনাতে পারি। ঠিক আছে, তারপরে আচ্ছা, আজকের ক্লাসটি আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে। আপনারা শুধু এই টিএলএম গুলার নাম মনে রাখবেন, কারণ আধুনিক যুগের বিভিন্ন ধরনের টিএলএম গুলার নাম সেটি জিজ্ঞেস করা হয় এবং বলা হয় যে এই টিএলএম টি কোন প্রকারের মধ্যে এসেছে, বা এটি প্রজেক্টের টিএলএম নাকি নন প্রজেক্টের টিএলএম। তো এই ধরনের প্রশ্ন আসে এবং টিএলএম এর উদ্দেশ্য কি সেই সম্পর্ক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং কিছু নাম দিয়ে বলবে যে এগুলোর মধ্যে কোনটি টিএলএম বা কোনটি টিএলএম নয়। এইভাবেই প্রশ্ন আসে টিএলএম থেকে, অন্য কোনোভাবে প্রশ্ন আসে না। সুতরাং আপনারা এই টিএলএম গুলোর নাম যদি মনে রাখেন তাহলে এই টপিক থেকে প্রশ্ন আসলে আপনারা সহজে সমাধান করে দিতে পারবেন। ঠিক আছে, যাই হোক প্রিয় শিক্ষকরা, আজকের ক্লাসটি আমরা এখানে সমাপ্ত করছি এবং আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখেননি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, কারণ আমরা সিটেটের বাংলা সাবজেক্টের প্রত্যেকটি টপিক ধারাবাহিকভাবে আলোচনা করছি। সুতরাং আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। যাই হোক, এইগুলো আজকের ভিডিওটি আমরা এখানে সমাপ্ত করছি। থ্যাংকস টু অল টিচার্স।